গল্প নিষিদ্ধ তুমি আমার। পর্ব 1। লেখা নীলা রহমান। পুরুষটি ধীরে ধীরে রাফার দিকে এগোচ্ছে। রাফা এক পা করে পিছিয়ে যাচ্ছে। শান্ত সহির পুরুষালী কণ্ঠে বলল পুরুষটি, কোথায় যাচ্ছ রাফা? আমার থেকে দূরে? তুমি ঠিক কত দূরে যেতে পারবে? তুমি যেখানেই যাবে শুধুমাত্র আমার বিচরণ পাবে? রাফা বলল, না প্লিজ, আমার ভয় লাগছে। কাছে আসবেন না। অচেনা পুরুষটি বলল, ভয় পেও না রাফা। আমার কাছে আসো। বলেই পুরুষটি হাত বাড়িয়ে রাফার গলায় শিরাতে এক আঙুল দিয়ে স্পর্শ করতেই ঠান্ডা শীতল স্পর্শের সাথে সাথে রাফার চোখ খুলে গেল। চোখ খুলেই নিজেকে বিছানায় ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করল রাফা। ভোর 5:30। আজকে তো শিক্ষা সফরে যাবে অ্যালার্ম দিয়ে রেখেছিল, তবে এলাম এর আগেই এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে রাফার। সাথে নিজের হাতের আঙ্গুল দিয়ে গলার শিরার মধ্যে স্পর্শ করল না। স্পর্শ তো গরম, তাহলে স্বপ্ন এরকম ঠান্ডা বরফ শীতল অনুভূতি কেন হয়েছিল রাফার? রাফা সদ্য 17তে পা দেয়া দুরন্ত কিশোরী। একটু ভীতু, কিন্তু অজানাকে জানার ভীষণ আগ্রহ। মনটা ভীষণ নরম এবং সরল মনের, তবে প্রচণ্ড চঞ্চল প্রকৃতির মেয়ে। দুদণ্ড স্থিরতা নেই মেয়েটির মধ্যে। রাফাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও ওরা ঢাকার আশেপাশেই স্থানীয়। বাবা চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়া পোস্টিং হয়ে এসেছে, তাই 1 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় থাকছে। রাফা চমকে উঠে মনে মনে বলল, বেশি উপন্যাস পড়ার ফল রাফা। রাতে ঘুমানোর আগে ভ্যাম্পায়ার সিরিজের উপন্যাস পড়েছিলি, ঠিক তাই স্বপ্ন দেখেছিস। মনে মনে নিজেকে ডজন খানেক গালি দিল রাফা। তখনই মোবাইলে রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল বান্ধবী নিশি ফোন দিয়েছে। সাথে সাথে ফোন ধরল রাফা। কিছু বলার আগেই নিশি বলল, কিরে তাড়াতাড়ি রেডি? জলদি রেডি হ, খুব ভোরবেলায় বের হতে হবে। স্যার বলেছে দেরি হলে কিন্তু রেখে চলে যাবে। নীলা রহমান, লেখিকা। রাফা বলল, উঠেছি আমার মা। তুই ফোন রাখো, তাহলে রেডি হতে পারি। নিশি বলল, ওকে ওকে, আমি ফোন রাখছি, তাড়াতাড়ি রেডি হয়ে যা। সময় 15 মিনিট। 15 মিনিট পর আমি আবার ফোন দিব। বলেই ফোন রাখল নিশি। রাফা ভাবছে অদ্ভুত স্বপ্নের কথা। শীতের ভোর। কুয়াশায় ঢেকে থাকা পুরনো গ্রাম। আজ রাফাদের স্কুলের শিক্ষা সফর। গন্তব্য, এক প্রাচীন জমিদার বাড়ি। খানবাড়ি, আলী প্রতাপ খানের বংশীয় বাড়ি। কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘণ্টা খানেক দূরত্ব। বাস থেকে নামতেই রাফা থমকে দাঁড়াল। শত বছরের পুরনো বিশাল অট্টালিকাটা দেখে যেন তার বুক কেঁপে উঠল। কেমন অন্ধকার, নির্জন। চারিপাশে শুনশান। পাতার মর্মর শব্দ। লতাপাতা জড়ানো দেওয়াল, ভাঙা সিঁড়ি, কিন্তু অদ্ভুতভাবে কোথাও একটা অদৃশ্য মোহ কাজ করছে রাফার মনে। অজানাকে দেখার ও জানার। কি আছে এই পুরনো অন্দরমহলে? কি আছে? রাফার অনুভূতি হচ্ছে যেন কেউ চোখ বুজে তাকিয়ে আছে ওর দিকে। ওকে ডাকছে। হঠাৎ রাফাদের শিক্ষক মোয়াজ্জেম এর কণ্ঠ শুনে চমকে উঠল রাফা। নিশি বলল, কই হারিয়ে গেলি? রাফা না সূচক মাথা নাড়ল। মোয়াজ্জেম স্যার সবাইকে লাইনে দাঁড় করিয়ে গাইডকে ডাকলেন। গাইড বলল, আমি এই বাড়িতে দীর্ঘদিন ধরে আছি। যারাই শিক্ষা সফরে আসে অথবা পিকনিকে আসে আমি তাদেরকে সব তথ্য জানিয়ে দেই। এবারই সম্পর্কে তথ্য আমি আপনাদেরকে জানাতে পারি। আপনারা কি শুনতে চান? সবাই হেসে উঠল মজার মজার কথা শুনে। লোকটির কথা খুব মজার এবং চটপটে। সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ শুনতে চাই, বলুন। জমিদারি প্রথা উঠে গেলেও খানবাড়ির এক উত্তরাধিকারী এখনো নাকি বেঁচে আছে। 1000 বছর পুরনো রক্তের বংশ। রাফার শরীরের লোম দাঁড়িয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে ভয় নয়, তার মধ্যে এক অচেনা উত্তেজনা তৈরি হলো। যেন বাড়িটার ভেতর কেউ তাকে ডেকে বলছে, ভেতরে এসো রাফা। রাফার শরীরের প্রত্যেকটি লোমকূপ শিহরণে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলল রাফা। ভিতরে কেমন যেন শির শির অনুভব হচ্ছে। রাফার যেন মনে হচ্ছে কান ছুঁয়ে কেউ এই মাত্র বলে গেল, রাফা ভিতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেই মুহূর্তে সবাই গাইডকে প্রশ্ন করল, আচ্ছা তাই নাকি? এখনো সেই জমিদারের উত্তরাধিকারীর বেঁচে আছে?
তাহলে বলুন তো সেই লোকের নাম কি? গাইড সাথে সাথে অনেক সাসপেন্স ক্রিয়েট করে বলল, দাঁড়ান বলছি, আগে একটু বর্ণনা দিয়ে নেই তার রূপের। উনি লম্বা 6 ফুট 2 ইঞ্চি, সাদা শ্বেত শুভ্র গায়ের রং, কালো কুচকুচে লম্বা চুল। বলে কি বলে, হ্যাঁ ডাবের পানির মতো, নানা ডাবের পানির মতো না, বিড়ালের মতো চোখ, অন্ধকারেও জ্বলে। এতটাই স্বচ্ছ চিকচিক চোখের মণি, ঠিক তারার মতো। এত সুন্দর, কেউ বলে তার 30 বছর, কেউ বলে 40 বছর ধরে দেখছে, কেউ বলে 20 বছরের যুবক। নাম কি? বলল নিশি। রুদ্র প্রতাপ খান। এই অবশিষ্ট ভগ্ন জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। নামটি শোনার সাথে সাথেই রাফার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে ভয় নয়, তার মধ্যে এক অচেনা উত্তেজনা তৈরি হল। রুদ্র প্রতাপ খান যেন বাড়িটার ভেতর দাঁড়িয়ে রাফাকে ডেকে বলছে, এসো রাফা। গাইড ভিতরে নিয়ে যেতে যেতে বলতে থাকলো কথা, রাফা ও গুরুত্ব সহকারে গাইডের কথা শুনতে থাকলো। আর এদিক ওদিক চোখ বুলিয়ে দেখতে থাকলো। বাড়ির সবচেয়ে পুরনো অংশ দেখানোর সময় গাইড সবাইকে বলল, এই দরজাটা সাধারণত কেউ খুলতে পারে না। ভিতরটা সবসময় অন্ধকার। গাইড দরজায় হাত দিতেই কি শব্দ করে দরজা নিজে থেকে খুলে গেল। সবাই এক ধাপ পিছিয়ে গেল ভয়ে। কিন্তু রাফার চোখ দরজা পার হওয়া একটা অদৃশ্য নড়াচড়া দেখে আটকে গেল। ঘরে ঢুকতেই হালকা ঠান্ডা বাতাস রাফার মুখে লাগলো, যেন ঠিক স্বপ্নের মতো। সেই হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল যেন রাফার ত্বক ছুঁয়ে। রাফা চোখ বন্ধ করে ফেলল। কেমন ঠান্ডা শীতল লাগছে পুরো মহলটা যেন। রাফা চোখ খুলল, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে রইল এক অপূর্ব পুরুষ। লম্বা, সুদর্শন, কাচের মতো ফর্সা ত্বক, ঠান্ডা চোখ, যেন স্বপ্নের মতো শীতল চাহনি। আর সেই চোখে এক অদ্ভুত কিন্তু গভীর বিষণ্ণতা। সবাই বিস্ময় তাকালো গাইডের দিকে। কোথা থেকে এলো লোকটা? প্রশ্ন করল মনে মনে। গাইড হঠাৎ কাপা গলায় বলল, আপনি, আপনি রুদ্র প্রতাপ খান? পুরুষটি ধীরে মাথা তুলল। তার দৃষ্টি সরাসরি এসে পড়ল রাফার চোখে। সেই এক মুহূর্তেই রাফার বুক একবার থমকে গেল। যেন তাকে শত বছর ধরে চেনে। যেন সেই রুদ্রের হারানো কোনো গল্পের শেষ অধ্যায়। যেন স্বপ্নের সেই ভয়ঙ্কর পুরুষটি। রুদ্র খুব শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি রুদ্র প্রতাপ খান। তার চোখ আবার রাফার দিকে ফিরে গেল। দীর্ঘ মুহূর্ত ধরে তাকিয়ে রইল। রাফা চোখ সরাতে পারছিল না। তার মনে হলো, এই পুরুষের দৃষ্টিতে যেন তাকে টেনে নেওয়ার ক্ষমতা আছে। রুদ্র প্রতাপ খান বয়স 500 বছর। শত শত বছর ধরে বেঁচে আছে, তাই তার অভিজ্ঞতা বিশাল। অনেক সভ্যতার পরিবর্তন দেখেছে। এটা যেন রুদ্র প্রতাপকে অন্যরকম গভীর, জ্ঞানী ও রহস্যময় করে তুলেছে আরও। দেখতে সবসময় যুবক। কারণ ভ্যাম্পায়ারদের দেহ বার্ধক্য ধারণ করে না। প্রতি নির্দিষ্ট সময় পর পর রক্ত পান না করলে রুদ্রর দেহ দুর্বল হতে থাকে, কিন্তু রুদ্র বয়স্ক হয় না। নীলা রহমান লেখিকা। রক্ত পান করার নিয়ম কয়েকটি নিয়ম আছে। তবে রুদ্র প্রতাপ ভেজিটেরিয়ান, অর্থাৎ মানুষের রক্ত পান করে না। যদিও মানুষের রক্ত সবচেয়ে বেশি শক্তি দেয়, তবুও রুদ্র পালিত পশুর রক্ত পান করে। অভনিম্যাল ব্লাড পান করলে শক্তি অতটা হয় না, কিন্তু নৈতিকভাবে বেটার। মানুষের সমাজে থেকে মানুষের রক্ত পান করলে ওদের সমাজের হিংস্র রূপ সবার সম্মুখে এসে পড়বে। আরেকটা হলো নির্দিষ্ট গ্রুপ বা বিরল ব্লাড। এই যেমন রাফার রক্ত রুদ্র প্রতাপকে অস্বাভাবিকভাবে টানছে। রাফার রক্ত রুদ্রর ভিতরে রোমান্টিক টেনশন তৈরি করে। কাছে কাছে পাওয়ার তীব্র আগ্রহ। এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। রুদ্র প্রতাপ অতি ক্ষমতাধর। অতিমানবীয় গতি রুদ্রর। চোখের পলকে কয়েক মাইল পার করে ফেলতে পারে। মানুষের মন পড়তে পারা চেহারা দেখেই। রাতের অন্ধকারে সব দেখতে পারে। তীক্ষ্ণ ঘ্রাণ, শ্রবণশক্তি, শরীর দ্রুত রিজেনারেশন। রুদ্রর একটি দুর্বলতাও আছে। সূর্যের আলো ভীষণ কষ্ট দেয় রুদ্র প্রতাপকে। জ্বালিয়ে ফেলে ত্বক অথবা দুর্বল করে ফেলে। রূপার অস্ত্র মরণ ঘাতী রুদ্রর জন্য। এছাড়া ভালোবাসা ও চরম দুর্বলতা রুদ্রের জন্য। কারণ সে শত শত বছর ধরে একা রয়েছে রুদ্র।
রুদ্রের ভালোবাসা অতি ভয়ঙ্কর। রুদ্র যাকে ভালোবাসবে অবশ্যই সে সাধারণ কোনো মেয়ে হবে না। রুদ্রর অতিপ্রাকৃতিক ভালোবাসা নেওয়ার ক্ষমতা কোন সাধারণ মেয়ের মধ্যে নেই। রুদ্র শান্ত স্থির নয়নে তাকিয়ে আছে রাফার দিকে। ঠোঁটে হয়তো হালকা হাসি, হয়তো না। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সবার যেন শ্বাস আটকে আছে। রাফাও যেন রুদ্র চোখ থেকে চোখ সরাতে পারছে না। এ যেন এক অমোঘ টান, যা রাফা চাইলেও এই টান থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। যেন চুম্বকের মতো রুদ্রর চোখ দুটো রাফাকে টানছে নিজের দিকে। রাফার কানের কাছে যেন মৃদু একটি অস্পষ্ট আওয়াজ ছুঁয়ে গেল। যেন কেউ বলছে, এখানে এসো রাফা, এখানে এসো। রাফা আনমনে পা দুটো চালিয়ে 2-1 কদম সামনে চলে গেল। এখন যেন লোকটি আরো একটু কাছে চলে আসলো রাফা। রুদ্র এখনো একইভাবে রাফার দিকে তাকিয়ে আছে। যেন হাজারো না বলা কথা বলছে রুদ্র চোখ দিয়ে, যা পড়তে পারছে রাফা। রাফা রুদ্রর খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকায় হঠাৎ যেন রুদ্রর মাথা ঘুরে উঠল। রাফার শরীরের মিষ্টি গন্ধ রুদ্র প্রতাপকে অস্বাভাবিকভাবে টানছে। রুদ্র নিজেকে সংযত করতে চাইছে, কিন্তু রাফার রক্ত রুদ্রকে টানছে। বিশুদ্ধ রক্তের গন্ধ রাফার, যা রুদ্র গত 300 বছরে পায়নি। রুদ্রের চোখের মণি হঠাৎ লাল হয়ে উঠছে। শ্বাস ভারী হয়ে আসছে রুদ্রর। রুদ্র মাথা নিচু করে রেখেই রাফার উদ্দেশ্যে বলল, এখান থেকে যাও। এখনই যাও। রাফার ঘোর কাটল। হঠাৎ রুদ্রর কথায় যেন ঘোর থেকে বেরিয়ে এলো রাফা। নিশি বলল, আমাদেরকে যেতে বলেছে এখান থেকে। চল। লোকটি যেন কেমন সুবিধার মনে হচ্ছে না। রাফা তাকালো রুদ্রর দিকে। রুদ্রকে অস্বাভাবিক লাগছে। রুদ্র প্রতাপ আবারও বলল, যাও এখান থেকে। নিশি রাফাকে টেনে বের করে আনলো রুম থেকে। রুদ্র প্রতাপ রাফার কাছে যেতে চায়। রাফার শরীরের মিষ্টি গন্ধ নিতে চায়। কিন্তু রাফা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নয়। রাফা দুর্বল রুদ্রের অতিমানবীয় স্পর্শ গ্রহণ করতে। বাকি সব ছাত্রছাত্রীরা ও গাইডের সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। সবাই ভয় পেয়েছে রুদ্র প্রতাপের অস্বাভাবিক আচরণের জন্য। কিন্তু রাফা ভাবছে, ওর দিকে এমন ভাবে তাকিয়েছিল কেন লোকটি? আর এমন অদৃশ্য একটি টান অনুভব করছে কেন রাফা? যেন কোন কথা না বলেও বারবার রাফাকে বলছে, চলে এসো আমার কাছে। বাকি ছাত্ররা যখন ধীরে ধীরে পুরনো করিডোর পেরিয়ে সামনে এগোচ্ছিল, রাফা একবার পিছনে তাকালো। অন্ধকার দরজার ফাঁক দিয়ে রুদ্র প্রতাপ খানকে আর দেখা যায় না। তবুও তার উপস্থিতি পুরো করিডোর জুড়ে ছড়িয়ে আছে। কেন যেন মনে হচ্ছিল, রুদ্রের দৃষ্টি এখনো তার ঘাড়ের পেছনে লেপ্টে আছে। রুদ্র প্রতাপ বুঝি ওর কানের পিঠে ফিসফিস করে বলছে, দূরে যেও না রাফা। রুদ্রর স্পর্শ কল্পনাতেও ঠান্ডা অথচ অদ্ভুত উষ্ণ। ভয় আর আকর্ষণের মাঝখানে দুলতে থাকলো রাফার অনুভূতিগুলো। নিষিদ্ধ অনুভূতি। নিশি ফিসফিস করে বলল, রাফা, তুই ঠিক আছিস? মুখটা এত ফ্যাকাশা কেন? রাফা জোর করে হাসল। বলল, না, কিছু না। কিছু হয়নি তো। রুদ্র প্রতাপ ঠান্ডা দেয়ালে হাত রেখে শ্বাস নিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 500 বছর বয়সী রুদ্রর শিরায় শিরায় হঠাৎ নেমে এলো এক অজানা কম্পন, এক অজানা নিষিদ্ধ অনুভূতি। রাফাকে একটু ছুঁয়ে দেয়ার নিষিদ্ধ আকাঙ্ক্ষা। না, এটা অসম্ভব। রুদ্র চাপা স্বরে বলল, এ রক্তের ঘ্রাণ, এ আমার বংশের নয়। তাহলে কেন মনে হচ্ছে, রাফার রক্তের ঘ্রাণ যেন বহু পুরনো স্মৃতি রুদ্রের? রুদ্রের চোখ আবার লালচে হয়ে উঠল, কিন্তু এবার উত্তেজনায় নয়, বরং ভয়। কারণ রুদ্র প্রতাপ খান এই সত্যটি ভালো করেই জানে, যে রক্ত তাকে এইভাবে টেনে নেয়, সে মেয়ে কখনোই সাধারণ হয় না। আর এমন রক্তের অধিকারী মেয়েরা 2 ধরনের হয়। কারো নিয়তি হয় ভ্যাম্পায়ারের সঙ্গিনী হয়ে অমর হওয়া, আর কারো শেষ হয় শুধু মৃত্যু দিয়ে। রাফার ভাগ্যে কি আছে? ভাবছে রুদ্র প্রতাপ। গাইড ছাত্রীদের নিয়ে এবার আয়নাঘর দেখাতে এল। একসময় জমিদারদের নাচঘর। দেয়ালের চারদিকে ম্লান বিবর্ণ আয়না। বাতাস ঠান্ডা, কিন্তু ভেতরে ঘন এক অদ্ভুত অনুভূতি। সব কিছুই শীতল, স্থির। রাফা আয়না ঘরে পা রাখতেই যেন মেঝে টলে উঠল।
মনে হলো কেউ যেন আটকানো শ্বাস ফেলল। অদ্ভুত ভারী শ্বাস, যেন দীর্ঘ সময় ধরে আটকে ছিল। রাফা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে হঠাৎই থমকে দাঁড়াল। রাফার পাশে আরেকটি ছায়া, একটি লম্বা কিন্তু ভয়ঙ্কর সুন্দর ছায়া, একদম রুদ্রের মতো। রাফা ঘুরে তাকালো কিন্তু পিছনে কেউ নেই। রাফার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। গাইড মজা করে বলল, গার্লস, এই ঘরটায় নাকি রুদ্রপ্রতাপ খানের পিতার আত্মা ঘোরাফেরা করে। লোকজন বলে এ আয়নায় সবাই নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। যাদের পূর্বপুরুষেরা অনুমতি দিয়েছিল কেবল তাদেরই ছায়া দেখা যায় আয়নায়। নিশি হেসে উঠল। কিন্তু রাফার শরীর ঠান্ডা হয়ে গেল। রাফা নিজের প্রতিবিম্ব দেখেছে। রাফা নিশির দিকে তাকিয়ে বলল, নিশি আয়নার সামনে দাঁড়াতো। নিশি অদ্ভুতভাবে তাকালো রাফার দিকে। বলল, আমি আগেই দেখেছি আমার চেহারা দেখা যায় না। নিশ্চয়ই তোর চেহারা দেখা যাচ্ছে। তোকে নিশ্চয়ই এই বাড়ির পূর্বপুরুষরা আগেই অনুমতি দিয়েছিল। বলেই হেসে উঠল নিশি। রাফা মনে মনে ভাবছে রাফা নিজের প্রতিবিম্ব দেখেছে এবং পাশে আরেকজন ছিল। তাই রাফা ভয়ে ভয়ে আবার আয়নার দিকে তাকালো। রাফা ভয় পেয়ে গেল। কারণ আয়নার ছায়াটা ঠিক তখনই ধীরে ধীরে রাফার দিকে এগিয়ে আসছিল। রাফা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। অদ্ভুত অনুভূতি হচ্ছে রাফার। কেন যেন বারবার মনে হচ্ছে লোকটি ওই ঘরে রয়ে যায়নি বরং রাফার সাথে সাথে এখানে এসেছে। লোকটির ঠান্ডা শীতল স্পর্শ এবং নিঃশ্বাসের উষ্ণতা যেন বারবার রাফার ত্বক ছুঁয়ে দিচ্ছে। ফিসফিস করে যেন রাফার কানে কানে বলছে, আমি তোমার কাছে আছি রাফা, আমি তোমাকে ছুঁয়ে আছি। নিশি একটানের রাফাকে আয়নার সামনে থেকে সরিয়ে আনল। বলল, চল অন্য ঘরগুলো দেখতে হবে। কোথায় হারিয়ে যাস একটু পর পর। রাফা সাথে সাথে চোখ খুলে ফেলল। স্কুলের সবাই যখন বাড়ির অন্য ঘরগুলো দেখছিল, রাফা বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। রুদ্র প্রতাপ খানের সেই দৃষ্টি এখনো তার বুকের ভেতর অদ্ভুত কাঁপন তুলছিল। নিশি বলল, রাফা, তুই ঠিক আছিস? মুখটা এত লাল কেন? রাফা মাথা নাড়ল, কিন্তু উত্তর দিতে পারল না। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। একটা অদৃশ্য টান আছে যা তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই লোকের দিকে, রুদ্রের দিকে। রাফা দেখতে দেখতে দলের থেকে একটু পিছিয়ে গেল। এক কোণে সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠার পথ। কৌতূহলবশত সে পা বাড়াতেই সিঁড়ির উপর ঝুলে থাকা ঝাড়বাতির কাছ হালকা টং শব্দ করল, যেন কেউ তার আগমনের ইশারা দিল। নীলা রহমান। সিঁড়ির ওপরে উঠে রাফা একটি পুরনো করিডোর দেখল। দেয়ালের ম্লান চিত্রগুলো, জানালার গড়াদের ফাঁক দিয়ে হালকা আলো, মনে হচ্ছিল সময় যেন এখানে থেমে গেছে। আর করিডোরের শেষে দাঁড়িয়ে ছিল রুদ্র প্রতাপ খান। রাফার নিঃশ্বাস আটকে গেল। রুদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। রাফা খেয়াল করল অদ্ভুত কিন্তু রুদ্রের পায়ের শব্দ নেই। চলাফেরার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য আর একটা অদৃশ্য মোহ। অদ্ভুত টান আছে লোকটির মাঝে। রাফা আতঙ্কে বলল, আমি আমি এখানে ভুলে চলে এসেছি। বাকিরা নিচে। আমি আসলে। আর বলে শেষ করতে পারল না রাফা। তার আগেই রুদ্র বলে উঠল, তুমি ভুলে আসনি। তোমাকে টেনেই এনেছি। রাফা থমকে গেল। বলল, কি বলছেন? আপনি টেনেছেন? কিভাবে? রুদ্র মুখের খুব কাছে এসে দাঁড়াল। শীতল বাতাস রাফার গালে স্পর্শ করল। রুদ্রর ঘোলাটে চোখ সেই গভীর কালো চোখে আটকে গেল। বলল, তোমার গন্ধ রাফা, এটা আমাকে ডাকে। রাফার শ্বাস কেঁপে উঠল রুদ্রর অদ্ভুত কথায়। বলল, আপনি কে? রুদ্র ধীরে তার মুখের পাশে ঝুঁকে গলার খুব কাছে এসে ফিসফিস করে বলল, তোমার প্রজন্মে প্রথম, যাকে আমি স্পর্শ না করেও অনুভব করি। আমি রুদ্র প্রতাপ খান, এই জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী। আর তুমি আমার নিষিদ্ধ আকাঙ্ক্ষা। রাফার শরীর কেঁপে উঠল। ভয় নাকি শিহরণ জানে না রাফা। জানে না। অদ্ভুত অজানা এক উত্তাপ রাফাকে মন মস্তিষ্ককে ঘিরে ধরল। রুদ্র রাফার চিবুক আঙুল দিয়ে আস্তে তুলে ধরল। রুদ্রর স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডায়ও রাফার ভেতর আগুন জ্বলে উঠল।
ভয়ে ভয়ে বলল রাফা, কেন আমার দিকে এভাবে তাকাচ্ছেন? রুদ্র চোখ নামিয়ে রাফার ঠোঁটের দিকে তাকালো। তারপর ধীরে, নিঃশব্দে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, কারণ তোমাকে আমি শত শত বছর ধরে খুঁজছি। রাফা শিহরিত হল। বুক ধুকপুক করতে লাগল। রুদ্র এগিয়ে এসে রাফাকে কানের ঠিক পাশে ফিসফিস করে বলল, ভয় পেও না রাফা। আমি তোমার ক্ষতি করব না। কিন্তু তোমার থেকে দূরে থাকাও আমার পক্ষে অসম্ভব। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।